নমস্কার। আজ CNN 24 এর বিশেষ সাক্ষাৎকারে প্রথমে আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই এমন একজন ব্যক্তিত্বকে আজকে আমাদের স্টুডিওতে বিশেষ সাক্ষাৎকার আমন্ত্রণ জানিয়েছি। বলতে গেলে এটা আমাদের কাছে আজকের এই এপিসোডটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক তথা এই মুহূর্তে প্রাগ চ্যানেলের এডিটর ইন চিফ বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় প্রশান্ত রাজগুরু আজকে আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকে বরাক উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপটের এই মুহূর্তে ওনার আগমন এবং সেখানে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে ওনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোতে। আমরা প্রথমেই জেনে নেব আপনার কাছ থেকে যে এই যে একটা রাজনৈতিক পরিস্থিতি বর্তমান আসামে, তার ক্ষেত্রটা আমরা আবার পরে আসছি। আপনার যে একটা সাংবাদিক জগৎ এবং সেখানে আপনার আমার আসামে আপনি একটা বড় গুরুদায়িত্ব ছিলেন, পরবর্তীতে আপনি এসেছেন প্রাগ চ্যানেলে। সাংবাদিক জগতের যে একটা দীর্ঘ যাত্রাপথে কি অভিজ্ঞতাটা এবং সেখান থেকে সংবাদপত্র এবং রাজনীতিকে আপনি কিভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করবেন? ধন্যবাদ। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং CNN 24 এর মাধ্যমে আমি সমস্ত বরাক উপত্যকাবাসীকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। আপনি আপনি জিজ্ঞেস করছেন যে আমার সাংবাদিক জীবনে আমার সাংবাদিক জীবন খুব একটা লম্বা নয়, খুব একটা বড় নয়। আমি 87 থেকে শুরু করছিলাম, একজন ছোট রিপোর্টার ছিলাম। আচ্ছা, তারপরে আমি আমার অসমের মুখ্য সম্পাদকের দায়িত্ব নিয়েছিলাম হোমেন বরগোহাঁই মহাশয়ের পরে, এবং এখন আমি প্রাগ নিউজের এডিটর ইন চিফ। ব্যাপারটা হচ্ছে কি, আমি সাংবাদিকতার দুটো জগৎ দেখেছি। আচ্ছা, টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে যেরকম আমরা বসে ওই কেবলের মাধ্যমে ওই ফেসবুকের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে গেছি, আমরা যখন শুরু করেছিলাম তখন এগুলি তো ছিলই না, তবে ছিল টেলিগ্রামের যুগ। প্রিন্ট মিডিয়ার প্রাধান্যতা, টেলিভিশন ছিল, দূরদর্শন ছিল, তবে সেটা অনেক পুরানো টেকনোলজিতে চলেছিল। তারপরে যখন আমরা প্রিন্ট মিডিয়ায় কাজ করি তখন টেলিগ্রাম পাঠানো হয়েছিল। তারপরে এলো টেলেক্স মেশিন এলো। তারপরে এলো ফ্যাক্স, খবর পাঠানোর জন্য ফ্যাক্স ব্যবহার করতাম। তারপর সমস্ত জিনিস, সমস্ত পরিবেশ আলাদা হয়ে গেল ওই ইন্টারনেটের ইনভেনশনের পরে, ইন্টারনেটের পরে। তো ইন্টারনেটের পরে আর সমস্যা, খবর পাঠানোর কোনো সমস্যা ছিল না। টেকনোলজি অনেক ডেভেলপ হচ্ছে। তবে ভ্যালুজ, মূল্যবোধ যেটা আমরা শুরুতেই শিখেছিলাম, সেই মূল্যবোধ গত কয়েকটা বছর আমরা হারিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, সাংবাদিকের যে স্বাধীনতা, সে স্বাধীনতা অপব্যবহারের কথা আমি বলছি না, তারও একটা লক্ষণ রেখা আছে। ইমার্জেন্সি যখন হয়েছিল তখন আমরা ছিলাম ছোট, একেবারে ছোট, ক্লাস 8-9 এর স্টুডেন্ট। তখন দেখেছিলাম সেন্সরশিপ। আমরা যে আসামিস কাগজ খবর পড়েছিলাম, তো ওই সাদা বেরিয়েছিলেন, ওই কলমগুলো সাদা, তারে সেন্সর করিয়া দেওয়া হয়েছিল। এখন সেরকম সেন্সর নেই, তবে আলাদা রকমের সেন্সর এখন সারা ভারতে বিদ্যমান, এবং সেই সেন্সরটা কি রকম সেটা প্রত্যেকজন সংবাদকর্মী জানে, বুঝতে পারে, তারা ভালো করে জানে। গত 9 বছরের ডাটা আমার কাছে আছে। গত 9 বছরে সারা ভারতে 2000-এর বেশি সিনিয়র জার্নালিস্ট চাকরি হারিয়েছেন। এই যে ছোট ছোট পোর্টালগুলি দেখেছেন আপনি, সারা ভারতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া, এরা কয়েক বছরের আগে এরা বড় বড় প্রিন্ট মিডিয়ার জায়েন্ট ছিল, ওদের চাকরি চলে গেছে। দুটোই ব্যাপার, একটা হচ্ছে কি তারা কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে, না হলে তাকে তাড়ানো হয়েছে। ম্যানেজমেন্টরাও ব্যাপারটা বুঝে। আমি এক্সাম্পল দিতে পারি, পুণ্যপ্রসূন বাজপেয়ী, তার বিরুদ্ধে সরকারের অনেক অভিযোগ,
আর এই অভিযোগের কোনো ভিত্তি নেই। ম্যানেজমেন্ট তাকে ছাড়তে চায়নি, তবে ম্যানেজমেন্ট তাকে ডেকে নিল, বলল পুণ্য তুমি কত টাকা চাও, কি কাজ চাও বলো, হ্যাঁ, কিন্তু তোমাকে আমি রাখতে পারবো না। হ্যাঁ, তুমি অনেক ভালো জার্নালিস্ট, আমি বুঝি, তুমি কাজও ভালো করেছো সেটাও বুঝি, তবে রাখতে পারবো না। হ্যাঁ, তারপরে ওই চ্যানেলে কয়েক মাসের মধ্যে কয়েকদিনের জন্য একটা পার্টিকুলার ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট ছিলেন, পুণ্যপ্রসূনের কাজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ ছিলেন, পুণ্যপ্রসূন যখন কাজ ছেড়ে চলে গেলেন তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এসে গেল। আপনি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এই যে ব্যাপারটা, যে সংবাদপত্রের স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ এবং বলতে গেলে টুটি চিপে ধরা, আমরা যেটাকে বলি, তো এই যে ব্যাপারটা, এটা কি রাজনৈতিকভাবে প্রভাবিত, মানে রাজনৈতিক হস্তক্ষেপে? এটা অবশ্যই রাজনৈতিকভাবে প্রভাবিত। এবং ভারতের সমস্ত দর্শক জানে যে টেলিভিশন কি দেখিয়েছেন, কি দেখানোর ছিল এবং কি দেখিয়েছেন, পেপার কি লিখেছেন। পেপার তো অনেক ভালো অবস্থা, কিন্তু টেলিভিশনের অবস্থা সারা ভারতে খারাপ। আমি শুধু আসামের কথা বলছি না, আসামের অবস্থা অনেক ভালো, অনেক ভালো। আমরা একটু কিছু কিছু সমস্যা আসে, তবে আমরা একটু লেভেল প্লেয়িং গ্রাউন্ডে কম্পিটিশন করছি এবং একটু একটু লিবার্টি আছে। তবে ভারতের অন্য প্রান্তে এই লিবার্টিটা নেই। এই যে ব্যাপারটা, যে সাংবাদিকদের অনেক স্বাধীনতার উপরে একটা প্রভাব পড়ছে, সংবাদপত্র অর্থাৎ আমি বলতে চাই বিশেষ করে টেলিমিডিয়া অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলগুলো, তারা কি রাজনৈতিকভাবে ইনক্লাইন্ড টু সাম পলিটিক্যাল পার্টি? They are not willing to incline, but they are forcibly they have inclined. been forced because the licensing policy, because of the licensing policy. আজকে আপনি এই CNN 24/7 চালিয়েছেন, কালকে আপনাদের উপরও এই লাইসেন্সের ঝামেলাটা এসে যাবে, আসবেই। হ্যাঁ, এই সরকার আসতে দিন, এই লাইসেন্সের ঝামেলাটা আসবে। যখন লাইসেন্স সরকারের কাছে থাকবে তখন আপনাকে নাকে ধরে নাকানে চুবানি যাটাকে বলে চপ করতে পারবো। এই লাইসেন্সিং পলিসির জন্য এটা হয়েছে। কেউ ম্যানেজমেন্ট, কোনো সম্পাদক চিহ্নিত করতে চায় না, তারা কাবু হতে চায় না, তবে তাদেরকে কাবু করা হচ্ছে। একজন বরিষ্ঠ সাংবাদিক এবং বলতে গেলে এডিটর ইন চিফ নাম, এত বড় একটা পদে রয়েছেন আপনি প্রাক স্যাটেলাইট চ্যানেলের। আমি জানতে চাইব যে সংবাদ জগৎ অর্থাৎ আমাদের যে নিউজ মিডিয়া, এবং আরেকটা কথা আমি জানতে চাইব যে সাংবাদিকদের কি দায়িত্বটা পালন করা মূলত উচিত? তারা কি কোনো ধরনের প্রভাব থেকে বেরোতে গেলে কি হওয়া উচিত তাদের? দেখুন, আমি সাংবাদিকদের পরামর্শ দিতে আমি কে? আমি তো উপদেশ দেওয়ার মতো কিছু করতে পারবো না। আপনার অভিজ্ঞতা, আপনার পদেই আছে, তবে পরামর্শ উপদেশ এগুলো খুবই কোনো খরচ না করে দেওয়া যায়। হ্যাঁ, তার কোনো মূল্য কেউ দিতে হয় না। হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে কি, কাজে একগুচ্ছ জার্নালিস্ট, ছোট্ট একটা হ্যান্ডফুল অফ পিপল, হ্যান্ডফুল অফ জার্নালিস্ট, তারা ভালো কাজ করছে না। তবে 90% জার্নালিস্টে খুবই কমিটেড, খুবই দায়বদ্ধ, তারা কাজ করতে চায় এবং তারা সম্মান সহকারে এক লিবারেল পরিবেশে কাজ করতে চায়। তবে তারা যখন কাজ করেছে, অত্যন্ত কষ্ট করে কাজ করেছেন, এই 10% জার্নালিস্ট খারাপ কাজ করে তাদের সারা সমাজের সামনে একটা ভুল প্রতিচ্ছবি মানে হয়েছে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতার কিছুটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। আপনি যেভাবে জিনিসটাকে উপলব্ধি করেছেন যে সংবাদ স্বাধীনতা এবং এই যে ব্যাপারটাতে আমি জানতে চাইব যে আমরা রাজনৈতিকভাবে যেখানে আমাদের একটা উপরে প্রভাব বিস্তার করছে, আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা কি মনে করেন যে সাংবাদিকদের আরো বেশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে বলিষ্ঠভাবে? তারা সবাই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে চান, তবে তাকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনা বাধা দেওয়া হয়েছে, সেইটাই তো ব্যাপার। কনকক্টেড হচ্ছে সংবাদগুলোকে একটু। হ্যাঁ, ডক্টর কনকক্টেড, অল স্টোরিজ আর কনকক্টেড, 60-70% অফ দ্য স্টোরিজ আর কনকক্টেড। আজকে পাকিস্তানের মতো এরকম একটা শাসন চালিয়েছেন
যে একজন নয় দুইজন মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে জেলে গিয়েছে। সংবাদপত্রের দায়িত্ব ছিল যে বিরোধী পক্ষ কি করেছে সেটা জনসাধারণের সামনে দেখানো। সংবাদপত্র আমি প্রথমবারের জন্য দেখলাম কি সরকারকে ছেড়ে দিল, বিরোধীকে আক্রমণ করতে ব্যস্ত হয়ে গেল। সারা সংবাদপত্র এখন বিরোধীর পেছনে লেগে গেছে। বিরোধীর কাছে কি ট্রেজারি আছে? বিরোধীর কাছে কি ক্ষমতা আছে? বিরোধীর কাছে কি সংবিধান পরিবর্তনের, আইন পরিবর্তনের ক্ষমতা আছে? তো তাদের পেছনে কেন? আজকে 95% অপোজিশন, যারা ইডি কেস হয়েছেন 95% অপোজিশনের বিরুদ্ধে হয়েছে। তার মানে নিরপেক্ষ সংবাদ পরিবেশন সেটা এখন অনেক অংশে কম, অনেক কম, অনেক বাধা এসে গেছে, অনেক বাধা এসে গেছে। হ্যাঁ, সাংবাদিক হিসাবে দীর্ঘ বছর ধরে আপনি অনেক ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছেন। আমরা জানতে চাইব বর্তমান সিনারিওতে দেশের যে একটা দীর্ঘ রাজনৈতিক একটা ইতিহাস, বলতে গেলে অনেক বছর ধরে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে এবং কেন্দ্রে, আসন্ন নির্বাচনে ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে ভারতীয় জনতা পার্টির প্রদর্শিত উন্নয়নমুখী প্রকল্প, যেটা আসাম সরকারের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারি বলুন আর নরেন্দ্র মোদী সরকারি বলুন, উন্নয়নমুখী কার্যধারাতে তারা কতটুকু জোরালো প্রভাব ফেলছে জনগণের কাছে? দেখুন, ব্যাপার এটার অনেকটা অ্যাসপেক্টস আছে। উন্নয়ন হচ্ছে না এটা আমি বলতে চাই না। উন্নয়নের একটা পেজ আছে, কি রকম স্পিডে সে উন্নয়ন গিয়েছে এবং 10 বছরের পূর্বের আর্থিক অবস্থা এবং 10 বছরের পরে আর্থিক অবস্থা, এটার যেটা কিউমুলেটিভ ডেভেলপমেন্ট হওয়ার ছিল এটা হচ্ছে কিনা, যখন এটা নর্মাল প্রসেসেই ডেভেলপমেন্টটা হতে হয় কি, হ্যাঁ, এটাকে কি অ্যাক্সিলারেট করা হচ্ছে, ত্বরান্বিত করা হচ্ছে, না এটা নর্মাল প্রসেসের একটা ডেভেলপমেন্ট? আমি বরাক উপত্যকায় দেখছি সবাই পলিটিশিয়ানরা, যারা শাসক পক্ষের পলিটিশিয়ান, তারা সবাই বলেছেন দেখেছিলেন এত বড় এই রেল লাইনে এত বড় রেলগাড়ি আপনারা দেখেছিলেন 2014-এর পূর্বে? আজ্ঞে আমি মেনে নিচ্ছি 2014-এর পূর্বে এত বড় রেলগাড়ি এই রেল লাইনে ছিলেন না। তবে ওই যে মিটার গেজটা ব্রড গেজ করলো, কে করলো? তাদের আগের সরকার তো করলো। ওই ব্রড গেজ হলো, সেজন্য তো বড় রেলগাড়ি চলেছে। সেটা তো ইগনোর করতে আপনি পারবেন না। আমি কংগ্রেসের ব্রিফ নিচ্ছি না, আমি বিজেপিরও ব্রিফ নিব না। ব্যাপারটা হচ্ছে যে ডেভেলপমেন্টটা নর্মাল পেচে হয়েছে না অ্যাবনর্মাল অ্যাক্সিলারেটেড পেচে হয়েছে। যদি অ্যাক্সিলারেটেড পেচে হয়েছে তবে আমি সবাইকে বাহাদুরি দেব, তবে অ্যাক্সিলারেটেড পেচে হয়নি। আপনি $5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছেন, আপনি বলেছেন কি আমরা তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে গেলাম। হ্যাঁ, আপনি হয়েছেন অর্থনীতি, তবে আপনি তো শক্তিশালী অর্থনীতি হয়নি, আপনি বৃহৎ অর্থনীতি হয়েছেন। বৃহৎ অর্থনীতির ব্যাপার এটা নয় যে আপনি শক্তিশালী অর্থনীতি। একটা বড় ঘর যেখানে থাকা যায় না, সেটা ঘর বড় হতে পারে, তবে যদি না থাকা যায় তাহলে সেই ঘরের কোনো কাজ নেই। আজকে আপনি $5 বিলিয়ন অর্থনীতির কথা বলেছেন এবং সবাইকে 80 কোটি লোককে ফ্রি চাউল দিচ্ছেন বছরের পর বছর। হ্যাঁ, তো এটা কি আপনার ইন্টারনাল ইকোনমির অবস্থায় এত দুর্বল, আর আপনি মাইকে ফুকে বলেছেন কি না আমরা বড় অর্থনীতি বানিয়েছি? এটা কি ধরনের ব্যাপার? নেরেটিভটা সেট করতে হলে কিছু একটা তার আধার, তার একটা ভিত্তি লাগে। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে এবং অত্যন্ত বলিষ্ঠ একজন ব্যক্তিত্ব আপনি সংবাদ জগতের, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্র এবং রাজ্যে, এই ডাবল ইঞ্জিন সরকারকে যদি 100% মার্ক দিতে হয় আপনি কতটুকু দেবেন উন্নয়নের নিরিখে? বলবো, দেখুন, এই গোটেই পারসেপশনটা অত্যন্ত ভয়ঙ্কর। এই ডাবল ইঞ্জিন সরকারের পারসেপশনটা ফেডারেল সিস্টেমের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আচ্ছা, আমরা দিল্লিতে আসি আর আপনারা আমাদের পার্টিকে দিশপুরে বসানো হবে, না হলে আমি টাকা দেব না। এটা কি ব্যাপার হলো? এটা কি ব্যাপার হলো? দেখুন, ফেডারেল সিস্টেমে স্টেটে কেউ থাকতে পারে, সেন্টারেও কেউ থাকতে পারে। দিল্লিতে দেখুন, দিল্লিতে আম আদমি পার্টিকে সবাই জিতলেন লাস্ট ইলেকশনে,
পরে 1 বছরের পরে যখন লোকসভা হলো সবাই বিজেপিকে ভোট দিয়ে দিলেন, কেউ তো খারাপ পাননি, কেউ তো খারাপ কোনো খারাপ হয়নি। সেন্টারে তারা দেখেছেন যে মোদি স্টেবল সরকার দিতে পারে, আমরা দেব। তবে যখন সেই মোদি বলবো কি ডাবল ইঞ্জিন সরকার, আমি দিল্লিতে আছি, আপনি দিল্লির রাজ্য সরকারও আমাকে ভাসান, সেটা অত্যন্ত ভয়ঙ্কর, সেটা ফেডারেলিজমের বিপক্ষে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আপনি মানে বলতে গেলে সংবাদ জগতের একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বরাক উপত্যকাতে সফরে এসেছেন, এবং আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি যদি ভোটের নিরিখেই হয়, উন্নয়নকে সামনে রেখে যদি জনতা ভোট দিতে চায়, তো জনতার জন্য আসন্ন সংসদীয় নির্বাচনে আপনি কি উপদেষ্টা দেবেন? না, এখন তো ইলেকশন কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, সেজন্য আমি কাউকে কেউ কিছু বলতে পারবো না। স্বচ্ছতার কথা থাকতে পারে, উন্নয়নের নিরিখে থাকতে পারে। তবে একটা কথা আমি বলতে চাই যে আমি সব দিনই বরাক উপত্যকার পথঘাটের অবস্থা খারাপ ছিল, আর এখনো আমি এটা বলতে পারবো না কি এটা খুবই ভালো। আমি আজকেও গিয়েছিলাম সোনাই সমষ্টিতে, অনেক দেখেছি পথঘাটের অবস্থার জন্য আমি দুটো মিটিং যেতেই পারলাম না, গাড়ি দোকানে যায় না এবং হেঁটেও যায় না, এরকম অবস্থা আমি টেলিভিশনে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের যে অ্যাসারশন হওয়া উচিত ছিল সেটার অভাব। আমরা ব্রহ্মপুত্র উপত্যকার পলিটিক্যাল যা নেগেটিভ আছে, সেই নেগেটিভে স্বাভাবিকভাবে সন্তোষ মোহন দেবকে তারা ভালোবাসেন না। সন্তোষ মোহন দেব ছিলেন ব্রহ্মপুত্র উপত্যকায়, যখন কিছু একটা এসে যায় সন্তোষ মোহন দেব বলেন আমাকেও লাগবে, ইউনিভার্সিটি লাগবে, এনআইটি লাগবে, মেডিকেল কলেজ লাগবে, সেটা বরাকের উন্নয়নের জন্য সে করেছিলেন। কিন্তু তারপরে আমরা দেখলাম কি এরকম কোনো স্পেশাল উন্নয়ন হয়নি, এবং পথঘাটের অবস্থা যে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। একটা মানসিক ফারাক রয়েছে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে, এবং এটা ভাষিক হতে পারে বা কোনো একটা সেন্টিমেন্টাল জিওগ্রাফিক্যাল হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বরাকের বর্তমান উন্নয়নের যে চোখে আপনি দেখেছেন সেটা অনেকাংশে অনেক পিছিয়ে আছে, যেটা আরো বেশি হওয়া উচিত ছিল? এটা পলিটিক্যাল লিডারশিপের সমস্যা আছে, এবং দিসপুরও এটা ডিসক্রিমিনেট করেছে। দিসপুরের বরাকে যেগুলি সিনিয়র অফিসারকে পোস্টিং দেয় তাদেরকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয় প্রথম। দ্বিতীয়, আজকাল আর একটা ব্যাপার আছে গেছে, এটা আমি মুখ ফুটে বলতে পারবো না, সেটা ব্যবসা আছে এখানে কয়েকটা। ওই ব্যবসা যারা ম্যানেজ করতে পারবো, যেরকম অফিসার, যেরকম মেন্টালিটির অফিসার এই ব্যবসা ম্যানেজ করতে পারবো, এই রকম অফিসার বরাকে পাঠায়। তারা আবার উন্নয়নের জন্য মাথা ব্যথা, তারা উন্নয়ন তাদের মাথা ব্যথা নয়। সরকার বলেছেন ব্যবসা সামালতে লাগে, তো আমরা ব্যবসা সামলাবো। আসামে শান্তি ফিরে আসছে বলে একটা বিশাল বড় একটা কথা উঠছে যে আসামে শান্তি এসে গেছে, কেননা আলফার সেই সমস্যাটা এখন আর নেই। কিন্তু কেন্দ্রের সাথে আলফার শান্তি চুক্তিটা কি মনে করেন যে পরেশ বড়ুয়ার আত্মসমর্পণের আগে এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে? অর্থাৎ শান্তি চুক্তিতে পুরো আলফাই নির্মূল, এরকম ভাবা যায়? আলফা নির্মূল এ ব্যাপারটা আমি বিশ্বাস করি না। আলফার এখন কোনো শক্তি নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। তরুণ গগৈ মহাশয়ের সময়ে যখন বাংলাদেশ থেকে সিনিয়র লিডাররা ভারতে চলে এলো, সারেন্ডার করলো, তারপরে আলফার অবস্থা খুবই খারাপ। তবে আপনি দেখুন, আপনি ভালো করে জানেন ইতিহাস, যে একটা যখন পারসেপশন জনমানসে এসে যায়, সেই পারসেপশনকে নিঃশেষ করা অত্যন্ত কঠিন। সাল 1971-এ নকশাল মুভমেন্টে কতটুকু বড় ছিল 1971-এ? এটা ছিল একটা জেলা শিলিগুড়ি, একটা পুলিশ থানা নকশালবাড়ি, এবং একটা স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখন 6টা স্টেট, 226 ডিস্ট্রিক্ট and more than 600 police station Naxalite affected. এই পারসেপশনটা তো শেষ করা হলো না। এটার জন্য একটা প্যারালাল নেরেটিভস আপনারা চেক করতে লাগবো, এই নেরেটিভস নিয়ে আপনার ক্যাম্পেইন করতে লাগবো, একবার আকর্ষিত হতে লাগবো, জনমানুষের
মধ্যে যে একটা পারসেপশন আছে যে আমরা নেগলেক্টেড, আমরা আমাদের দেওয়া হয়নি, আমরা এটা পাইনি, আমার অধিকার নেই, এই ধারণাটা নির্মূল করতে লাগবো। তারপরে আপনি আপনার নেগেটিভটা চেক করতে পারবেন। না হলে গুলি ফুটানো, গুলি দিয়ে কয়েকটা ছেলে মেরে দিলাম, তারপরে আলফা শেষ হয়ে গেল, উগ্রপন্থা শেষ হয়ে গেল। হ্যাঁ, উগ্রপন্থা শেষ হলে আপনার মতো আমিও ভালো পাই। তবে এই পারসেপশন যখন এসে গেল জনমানসে, এই পারসেপশনটা নির্মূল করা অত্যন্ত কঠিন। যখন পর্যন্ত আপনি প্যারালেল এফেক্টিভ নেগেটিভ আপনি সেট করতে পারবেন না, তখন পর্যন্ত এই পারসেপশন জনমানসের মধ্যে থেকে আপনি পুল আউট করা তো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে পার্সপেক্টিভে আরেকটা কথা আমি আপনাকে তুলে ধরতে চাইছি। কিছুদিন আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার যদি আগে থাকতো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে অনেক বছর আগে থেকেই, তাহলে আলফার জন্মই হতো না। অর্থাৎ এই যে একটা ভাবনা ওনার যে বলেছেন যে নরেন্দ্র মোদী থাকলে দেশের যে একটা সাংগঠনিক একটা মৈত্রী সৌভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠতো, এই সম্পর্কে আপনার মন্তব্য চাইবে? সেটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার। নরেন্দ্র মোদী থাকতে লাগবো, আলফার মতো একটা পারসেপশন আসতে লাগবো, যাক, এটা তো অন্য ব্যাপার। তবে হিন্দু রাষ্ট্রের গঠনের ওনার যে স্লোগানগুলো বা ওনার যে একাত্মতা দেশের মধ্যে আনার চেষ্টা করছেন, এই সম্পর্কে জনমনে একটা বিরাট বড় শক্তিশালী মনোবৃত্তি রয়েছে সবার। পরিশেষে আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাইব, এই মুহূর্তে রাজনৈতিক ক্ষেত্রে বরাক নির্বাচনের সম্মুখীন, এবং এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে বরাক সফরে আপনি এসছেন একজন অভিজ্ঞ সাংবাদিক এবং এডিটর ইন চিফ হিসেবে। আপনি বরাকের সংবাদ জগতেরকে বা সাংবাদিকরা যারা কাজ করছে নির্বাচনের কভারেজিংয়ে, তাদেরকে নিয়ে আপনি কি কিছু বলবেন যে কিভাবে করাটা উচিত রাজনৈতিক কভারেজ? না, আমাদের বন্ধুরা ভালোই কাজ করেছেন। এখানে আমি কয়েকজনকে আলাপ হচ্ছে আমার সঙ্গে, তারা খুবই ভালো কাজ করছেন। আমি বরাক উপত্যকার সাংবাদিকদের প্রধানত ধন্যবাদ জানাতে চাই। তাদের অ্যানালাইটিক্যাল কোয়ালিটি অনেক শক্তিশালী, অনেক শক্ত। আচ্ছা, যেটা আমি দেখি যে ছোট্ট একটা জায়গার করেসপন্ডেন্ট, তবে সে সারা দেশের খবর রাখে, পশ্চিমবঙ্গের খবর তো রাখে, সারা দেশের খবর রাখে, এবং স্থানীয় সমস্যাগুলি যেরকম তারা অ্যানালাইজ করতে পারে, আমি আশ্চর্য। হ্যাঁ, তারা অনেক কোয়ালিটি জার্নালিস্ট এখানে আছে। তবে খারাপ জার্নালিস্ট নেই এ কথা আমি বলতে পারি না। জামানা যেরকম হয়েছে তাদেরকে খারাপ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, গতিকে তাদেরকেও আমি দোষ দেব না। তবে তারা অনেক ভালো করেছেন। নির্বাচনের সময় নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করুন, সবার কভারেজ ভালো করিয়া দিন, কারণ ভোট সবার আছে। ভোট আজকে কেউ হারবো, একজনেই তো জিতবো শিলচরে, তো দুজন তো হারবে, কিন্তু দুজনের র্যালিতেই তো মানুষ হয়েছে। এই মানুষ আপনার ভিউয়ার, আমার রিডার। সো এই মানুষ খারাপ পাওয়ার মতো কোনো কাজ করা যায় না। ঠিক। প্রশান্তবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ যেহেতু সময়ের স্বল্পতা, আপনি একটু পরে আবার গুয়াহাটির দিকে রওনা হবেন, তাই আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ছিল আমাদের বিশেষ সাক্ষাৎকার। উপস্থিত প্রাগ চ্যানেলের এডিটর ইন চিফ, বরিষ্ঠ সাংবাদিক শ্রদ্ধেয় প্রশান্ত রাজগুরু মহোদয়। আমরা জানি যে বরাক সফরে এসছেন অল্প সময়ের জন্য। আমাদের CNN 24-এর দর্শক শ্রোতাদের জন্য এই বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন। সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং বলিষ্ঠ এবং সাহসী মনোবৃত্তির এই ব্যক্তিত্বের আলোচনায় তা পরিস্ফুট হয়ে উঠেছে। সত্যবাদী এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার একটা অভাব উনি অনুভব করেছেন। উনি বলেছেন সেটা অনেকাংশে রাজনৈতিক প্রভাবিত, সেটা থেকে মুক্ত হয়ে সবাইকে স্বচ্ছ সাংবাদিকতার দিকে যেতে লাগবে। এই সম্পর্কে ওনার সত্যনিষ্ঠ এবং নির্ভীক মনোবৃত্তি এবং ওনার ভাবনার কথা উনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা আপনাকে জানালাম। আমরা আপনার শুভকামনা জানিয়ে CNN 24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে এটা সুযোগ দিলেন বরাকবাসীর সঙ্গে আলাপ করার। সমগ্র বরাকবাসীকে আমি আবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়েছি। নমস্কার। নমস্কার।